দেশের তরুণদের মধ্যে কোর্ট ম্যারেজ করার একটি প্রবণতা দেখা যায়। মূলত কোর্ট ম্যারেজ কোনো পূর্ণাঙ্গ বিয়ের ব্যবস্থা নয়, অথবা আইনগতভাবে কোর্ট ম্যারেজ নামে কোনো বিয়ের ভিত্তিও নেই। এই কোর্ট ম্যারেজ থেকেই সবচেয়ে বেশি প্রতারণা করা হয়। একটা পর্যায়ে এই কোর্ট ম্যারেজ থেকেই সবচেয়ে বেশি বিয়ের প্রলোভনের ধর্ষণের মামলা কিংবা যৌতুক প্রতারণার মামলা বাড়ছে আদালতে। কোর্ট ম্যারেজের মাধ্যমে কি ধরনের প্রতারণার শিকার হন উভয় পক্ষ এবং এই ম্যারেজের ফলে কি ধরনের সমস্যা তৈরি হয় আইনগত, সেই বিষয়গুলোই খুঁজে বের করার চেষ্টা করছে টিম এখন। সামাজিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরিচয় গোপন করে ছদ্মনামে একটি গল্প তুলে ধরছি। ছদ্মনাম নিশা, পড়াশোনা করছেন ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে। অল্প বয়সেই সাক্ষী হয়েছেন প্রেম, বিয়ে আর প্রতারণার গল্পের। অপ্রাপ্ত বয়সেই প্রেমিকের চাপে বিয়ে করেন। লোভ দেয়া হয় বিয়ে করে সম্পর্ক বৈধ করা হবে। ভালোবাসার মানুষের এমন আশ্বাসে আদালতে হলফনামায় স্বাক্ষর দিয়ে বিয়েও করেন, কিন্তু এই বিয়ে মেয়েটির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আমি যখন কলেজে পড়ি তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং ওই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। অনেক দিন প্রেম করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একসাথে থাকবো, বিয়ে করব। যেহেতু পরিবার মানবে না, তাই আমরা কোর্ট ম্যারেজ করার সিদ্ধান্ত নিই। এক পর্যায়ে আমরা কোর্ট ম্যারেজ করতে যাই এবং সেখানে উকিলের অফিসে আমরা বিয়ে করি। আমাকে সাইন করতে দেওয়া হয়, আমি সাইন করি। সেখানে একজন হুজুর উপস্থিত থাকেন, একজন উকিল থাকেন এবং যে কাগজপত্র দেওয়া হয় সেই কাগজপত্র দেওয়ার পরে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। তারপর তারা বলে যে আমাদের বিয়েটা কমপ্লিট এবং সেই কাগজপত্র নিয়ে আমরা একসাথে থাকতে শুরু করি। একটা বাসা ভাড়া নিই, সে বাসায় আমরা একসাথে থাকি। 1 বছরের মাথায় যখন আদালতে করা বিয়ের নথি খুঁজতে আসেন তখন হতবাক হন নিশা, কারণ এসব হলফনামার বৈধতা নেই, বিয়েটি সঠিক উপায়ও হয়নি। মোটামুটি বুঝতে পারি যে তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তারপর একসময় সে স্বীকার করে। তো আমাদের একসাথে থাকাকালীন সময়ে সে অনেকবার এই ইস্যু নিয়ে আমার সাথে ঝগড়াঝাটি হয়। সে আমাকে অনেক টর্চার করে। ইভেন আমরা যখন এই সম্পর্কে ছিলাম তার সাথে আমার অনেকবারই টাকা পয়সার লেনদেন হয়েছিল। সে ফিজিক্যালিও টর্চার করে আমাকে। তারপর যে আমি সিদ্ধান্ত নিই যে আমি থাকবো না, যেহেতু বিয়ে হয়েছে সেহেতু আমি সিদ্ধান্ত নিই যে আমি ডিভোর্স নেব, আমি এভাবে থাকবো না। তারপরে সেক্ষেত্রে আমি একাই গিয়ে আমি থানায় একটা পরকীয়া মামলা দায়ের করতে চাই। তো যে কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়েছিল বিয়ের সময়, সেই কাগজপত্র যখন আমি দিই তাদেরকে, তারা দেখে জানালো যে এই বিয়েটা আসলে ভ্যালিড না। তখন আমার মাথা কাজ করছিল না। আমি ভাবলাম যে যেহেতু আমাকে তার সাথে থাকবো না, সেহেতু আমি তার ধর্ষণ মামলা দায়ের করি এবং সেটা সম্পাদন হয়। তারা আমার অভিযোগটা নেয়। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার শাস্তি যোগ করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025-এ, যাকে প্রতারণা আখ্যায়িত করে শাস্তি নির্ধারণ করা হয়েছে মাত্র 7 বছরের কারাদণ্ড। নিশার প্রশ্ন, তবে কি তিনি কোর্ট ম্যারেজের নামে প্রতারিত হয়েছেন? আমি বলবো আমি অবশ্যই বিচার চাই কারণ এই যে কোর্ট ম্যারেজ এগুলা আমি ভেবেছিলাম এগুলা লিগাল। ওনারা যখন আমাকে থানায় বললেন যে আপনাদের তো বিয়েই হয়নি, তখন আসলে আমি বুঝতে পারছিলাম না যে কোর্ট ম্যারেজ মানুষ যেভাবে বিয়েটা করে এটা কতখানি ভ্যালিড। আমি তো জানতাম না। যখন আমি জানতে পারলাম যে এটা আসলে ইনভ্যালিড, তখন তো আমার মনে হলো যে আমি প্রতারিত হয়েছি। এরকম আরেকটি গল্প রয়েছে কোহিনুর তিশার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 9ম শ্রেণীতে পড়ার সময় মেহেদি নামের এক ছেলের সাথে পরিচয় ঘটে তৃষার। সম্পর্ক গড়ায় প্রেমে, আসে নির্ভরতা। কলেজে পড়া অবস্থায় 17.5 বছর বয়সে প্রেমিক মেহেদির সঙ্গে গোপনে কোর্ট ম্যারেজ হয়। প্রেমের সম্পর্ক ধরে বিয়ের পর কি ঘটেছিল তুলে ধরেন তৃষা। আমাদের রিলেশনশিপটা ক্লাস 9 থেকে শুরু হয়। তো আমাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে। তো কথা হতে হতে এক পর্যায়ে আমরা অনেক ক্লোজ হয়ে যাই। তো একটা টাইমে দেখা যায় আমরা দেখা করি। দেখা করার পরে
আস্তে আস্তে আমাদের রেগুলার বেসিসে দেখা হওয়া শুরু হয়। একটা পর্যায়ে যে রিলেশনশিপে মোড় নেয়। তো আমাদের রিলেশনশিপটা থাকে 7 বছর। একটা টাইমে লাস্টে দেখা যায় যে আমাদের মধ্যে আসলে বন্ডিংটা ওভাবে থাকে না। আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝগড়াঝাটি অনেক কিছু হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে আমাদের আসলে রিলেশনটা রান করছে না। তখন আমরা দুজনে ট্রাই করি অনেকবার ঠিক করার, বাট যত দিন যাচ্ছিল রিলেশনটা আরও খারাপ হচ্ছিল। এরপর একদিন আমাদের মধ্যে তুমুল ঝগড়া একটা সামান্য বিষয় নিয়ে। তো এটা থেকে আস্তে আস্তে কথা কাটাকাটি হতে হতে পরে হচ্ছে আমাদের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়। স্বামীর অত্যাচারে দিশেহারা মেয়েটি সম্পর্ক ছিন্ন করে চেষ্টা করে নিজের মতো গুছিয়ে নিতে। আর তৃষা জানতে পারেন তার বিয়েটি ছিল ভুয়া। চতুর স্বামী মেহেদি এক পর্যায়ে আবার সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু এরপরের গল্পটি শুধুই কান্না আর বিশ্বাস ভঙ্গের। এই 7 বছরে আমি তাকে অনেক গিফট করেছি, বা সে যে গিফটগুলো করেছে বা আমাদের বিভিন্ন চিঠি আদান প্রদান হতো, একজন আরেকজনকে এই মেমোরিটা আর কি রাখতে চাই না। তো আমার কাছে যে জিনিসগুলো ছিল আমি এটা নিয়ে হচ্ছে তার বাসার নিচে যাই। তো যাওয়ার পরে হচ্ছে কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলে যে ওখানে আমাদের ছোট্ট কথা কাটাকাটি শুরু হয়। তখন বলে আসলে মানুষজনের সামনে সিন ক্রিয়েট না করে বাসার ভিতরে আসার জন্য। তার বাসায় যাওয়ার এক পর্যায়ে আমাদের তখনও কথা কাটাকাটি হয়। বিভিন্ন কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে। তো তখন আমাদের মধ্যে একটা হাতাহাতি হয়। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু একটা টাইম সে আমাকে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি তার সাথে আসলে পেরে উঠছিলাম না। একটা পর্যায়ে সে আমাকে জোরপূর্বকভাবে আমাকে রেপ করে। সে হচ্ছে উঠে যখন ওয়াশরুমে যায়, তখন আমি উঠে তার ওয়াশরুমের সিটকানিটা দিয়ে আমি তার বাসা থেকে বের হয়ে যাই। তার বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওখান থেকে ওই জায়গা থেকে দূরে যেয়ে আমার কিছু ফ্রেন্ড ওদেরকে কল করি, ওদেরকে আমি সব কাহিনীটা বলি। কাহিনী বলার পরে হচ্ছে ওরা কয়েকজন ছুটে আসে। তখনই আমরা দেরি না করে তখনই থানায় যাই। থানায় ধর্ষণ মামলা দিতে গেলে স্বামীর পরিবার বিয়ের কাগজপত্র নিয়ে হাজির হয়। মামলা নিতে গড়িমসি করে থানা পুলিশ। পরে এই কাগজে বিয়েকে ভুয়া বিয়ে হিসাবে চিহ্নিত করার পর মামলা নেয় পুলিশ। আমরা যে রেপের মামলাটা দিতে চাই, তারা রেপের মামলাটা নিতে চায় না। আসলে যেই ছেলেটার সাথে আমার সম্পর্ক ছিল ও হচ্ছে পুলিশকে জানায় যে আমাদের একটা বিয়ের ডকুমেন্টস দেয়। সেটা হচ্ছে আমার যখন বয়স কম ছিল তখন আমরা হচ্ছে আমাদের যে রিলেশনশিপটার মধ্যে আমরা একটা কোর্ট ম্যারেজ করি, কিন্তু আমি রেপ ভিকটিম হয়েও রেপের যেই মামলাটা সেটা বা যেই আমার পানিশমেন্টটা তাকে দেওয়ার ছিল সেটা কিন্তু আমি পাই না। ফেক একটা ইলিগাল একটা ডকুমেন্টসের কারণে আমি আমার বিচারটা পাই না। এবার আরো গভীরে যেতে চাই, দেখতে চাই আইনের মধ্যে থাকা অজানা এই অপরাধের সূত্র কোথায়। ঢাকা মহানগর দায়রা আদালতের বারান্দায় আলাপে যোগ দেন তরুণ আইনজীবী বাপ্পি খান। তার মাধ্যমেই শুরু হয় মামলার কাগজ সংগ্রহের কাজ। কয়েকটি ধাপ ঘুরে হাতে আসে তৃষার ধর্ষণ মামলার নথি। সেই নথি থেকে কোর্ট ম্যারেজের নামে প্রতারণার জট খোলার চেষ্টা করে টিম। এখন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর কাছে জানতে চাওয়া এ ধরনের বিয়ের কোনো আইনি ভিত্তি আছে কিনা। এই যে হলফনামাটা অ্যাকচুয়ালি এটার কোনো বৈধতা নাই, এটা একটা ফ্রডগিরি করে এটা তো ম্যাজিস্ট্রেট সামনে করে না, একটা লোক মারফতে যায় করে নিয়ে আসে যে হ্যাঁ হলফনামা অনুযায়ী তোমার একটা বিয়ে হয়েছে। বিয়ে করতে গেলে কাজীর অবশ্যই টাচেস থাকতে হবে, কাজীর রেজিস্ট্রি থাকতে হবে, মুসলিম আইনে যা আছে ওইভাবে করে নিতে হয়। কিন্তু হলফনামার বিয়েটার কোনো ভিত্তি থাকে না। এটা এক সময় দেখা যায়, 1 বছর পরে দেখা যায় এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন।